রাশিয়ার দিকে একটু নজর দিলে দেখা যাবে 2022 সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরে পা দিতে চলল। অনেকেরই মনে প্রশ্ন জাগে, রাশিয়ার মতো এত শক্তিশালী একটি দেশ তবুও কেন তারা এতদিনে পুরো ইউক্রেন দখল করতে পারল না? এখানেই রাশিয়ার যুদ্ধের কৌশলটা বাকিদের চেয়ে আলাদা। রাশিয়ার লক্ষ্য কখনোই পুরো ইউক্রেনকে একেবারে দখল করা ছিল না, বরং তারা ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে তাদের প্রয়োজনীয় অংশগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। 2014 সালে ক্রিমিয়া দখলের পর 2022 সালে তারা পুনরায় পুরোদমে অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% অঞ্চল রাশিয়ার দখলে এবং মনে করছে রাশিয়া এই অবস্থানে নিজেদের শক্ত ঘাঁটি গেড়ে বসেছে। যুদ্ধের এই 4 বছরে রাশিয়ার খরচ কম হয়নি। এখনো পর্যন্ত প্রায় $500 বিলিয়ন বেশি ব্যয় হয়েছে। 3000-এর বেশি রাশিয়ান ট্যাঙ্ক এবং কয়েক ডজন যুদ্ধ বিমান ও বিপুল পরিমাণ সমর সম্ভার ধ্বংস হয়েছে। রাশিয়ার অর্থনীতির উপর বড় ধাক্কা এসেছে, কিন্তু এত ক্ষতির পরেও হিসেব কষলে দেখা যাচ্ছে রাশিয়া আসলেই লাভেই আছে। রাশিয়া ডনবাস সহ ইউক্রেনের যে 20% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, সেটি মূলত খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের এই দখলকৃত অঞ্চলে আনুমানিক $12.4 ট্রিলিয়ন সম্পদ রয়েছে, যার পুরোটাই এখন রাশিয়ার কর্তৃত্বে। চলুন দেখে নেওয়া যাক কি কি এখন রাশিয়ার দখলে। কয়লা। ইউক্রেনের কয়লা খনির প্রায় 63% এখন রাশিয়ার দখলে, যার বাজার মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার। বিশেষ করে ডানবাস অঞ্চলটি কয়লা এবং ইস্পাত শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহা ও ধাতু। ইউক্রেনের ধাতু সম্পদের প্রায় 42% এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে লোহা, ম্যাঙ্গানিজ, সোনার মতো মূল্যবান ধাতু রয়েছে। বিরল মৃত্তিকা মৌল। আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য বিরল খনিজগুলোর প্রায় 33% এখন রাশিয়ার দখলে। এর মধ্যে রয়েছে লিথিয়াম, যা ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় এবং ভবিষ্যৎ প্রযুক্তির জ্বালানি হিসেবে পরিচিত। শক্তি সম্পদ। ইউক্রেনের তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের যথাক্রমে 11% এবং 20% দখল নিয়েছে রাশিয়া। ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের উপকূলীয় অঞ্চলে বিশাল গ্যাসের ভাণ্ডারও এখন রাশিয়ার দখলে। অর্থাৎ রাশিয়া শুধু ভূখণ্ড দখল করেনি, তারা ইউক্রেনের অর্থনীতির মেরুদণ্ড এবং ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রয়োজনীয় চাবিকাঠিও নিজেদের পকেটে পুরেছে। বর্তমানে ন্যাটো চাইছে রাশিয়ার সাথে কোনো চুক্তিতে গিয়ে যুদ্ধ থামাতে। রাশিয়া নিজেও আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, কিন্তু তাদের সাফ কথা, দখল করা এই 20% অঞ্চল তারা কোনোভাবেই ছাড়বে না। স্বাভাবিকভাবে ইউক্রেনে এই শর্ত মানলে বা মানতে নারাজ। শর্ত মানলে হয়তো যুদ্ধ থেমে যাবে, কিন্তু বাস্তব চিত্রটা বেশ কঠিন। ডোনাল্ড ট্রাম্প সাহায্য করবে না। ইউরোপের একার পক্ষে রাশিয়াকে আটকানোর ক্ষমতা নেই, আর ন্যাটো নিজেই এখন অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। ইউক্রেন এখন ড্রোন স্ট্রাইক বা প্রতিরোধ গড়ে তুললেও হাতছাড়া হওয়া ওই 20% ভূমি এবং তার সম্পদ পুনরুদ্ধার করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে নোবেল না পাওয়ার ক্ষোভ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়েকে ট্রাম্পের ভাইরাল একটা চিঠি নিয়ে তোলপাড় বিশ্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে একটি চিঠি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে তিনি নরওয়ের প্রধানমন্ত্রীকে গ্রিনল্যান্ড এবং নোবেল শান্তি পুরস্কার নিয়ে অত্যন্ত কড়া ভাষায় একটি বার্তা পাঠিয়েছে। চিঠিটির ভাষা এবং বিষয়বস্তু বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই চিঠিতে যা লেখা আছে, যেহেতু আমি 8টিরও বেশি যুদ্ধ থামানো সত্ত্বেও আপনারা বা আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও আর শুধুমাত্র শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই। যদি সর্বদা শান্তি আমার কাছে প্রাধান্য পাবে, তবে আমি এখনো যুক্তরাষ্ট্রের জন্য ভালো এবং সঠিক তা নিয়ে চিন্তা করতে পারি। রাশিয়া বা চীনের হাত থেকে ওই ভূখণ্ডকে বা গ্রিনল্যান্ডকে রক্ষা করার ক্ষমতা ডেনমার্কের নেই, আর ওই জমির উপর মালিকানার অধিকারী বা থাকবে কেন? এর কোনো লিখিত দলিল নেই। 100 বছর আগে সেখানে কেবল একটি নৌকা ভিড়ে ছিল, কিন্তু আমাদের নৌকাও তো সেখানে গিয়েছিল। ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে অন্য যে কোনো ব্যক্তির চেয়ে আমি ন্যাটোর জন্য বেশি কাজ করেছি, তাই এখন ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা। যতক্ষণ না গ্রিনল্যান্ডের উপর আমাদের পূর্ণ ও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে, ততক্ষণ বিশ্ব নিরাপদ নয়। ভবিষ্যতের ইঙ্গিত দেয় যে আমেরিকা কি আরও আগ্রাসী হবে। চিঠিটি অফিসিয়াল হোক বা ভাইরাল, এর সারমর্ম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মানসিকতাকেই স্পষ্ট করে তোলে। নোবেল পুরস্কার না পাওয়ার দুঃখ ট্রাম্প সম্ভবত এখনো ভুলতে পারেননি। নোবেল জয়ের পেছনে বরাবরই নরওয়ে সহ ইউরোপীয় দেশগুলোর বড় প্রভাব থাকে। ইউরোপীয় নেতারা
তারা ডোনাল্ড ট্রাম্পকে হালকাভাবে নিয়েছে, কিন্তু এখন হয়তো তার ফল ভোগ করতে শুরু করেছে। পরিসংখ্যান বলছে ন্যাটোর মোট বাজেটের প্রায় 67% আমেরিকা একাই বহন করে। ট্রাম্প তার এই বার্তার মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার সহায়তা ছাড়া ন্যাটো কার্যত অচল। সহজ কথায় ন্যাটোর এখন আমেরিকার শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে আগামী দিনে আমেরিকা তার পররাষ্ট্রনীতিতে আরও আগ্রাসী হতে যাচ্ছে।